উত্তম কুমারকে নিয়ে সাংবাদিক বিমল চক্রবর্তীর স্মৃতিচারণার কাহিনী আমরা গতকাল শুরু করেছিলাম। আজ সেই স্মৃতিরই শেষ অধ্যায় আপনাদের শোনাই। 24শে জুলাইয়ের সেই অশুভ দিনটার মাস দুয়েক আগে মে মাসের এক সন্ধ্যায় আমি তাঁর ওখানে গিয়েছিলাম আনন্দলোক পত্রিকার সম্পাদক সেবাদার নির্দেশে উত্তম কুমারকে দিয়ে একটা আর্টিকেল করিয়ে নেবার তাগিদে। সেবাদার ইচ্ছে ছিল নিজের নামের লেখা, নিজের জীবনের কিছু কথা অথবা সিনেমা জগৎ নিয়ে বিশেষ ধরনের কিছু আলোচনা তা যেন উত্তম কুমার নিজেই লেখেন। কিন্তু যেহেতু উত্তম কুমারের নিজের লেখার তেমন অভ্যেস নেই আর ভয়ানক ব্যস্ত, অগত্যা সেবাদারই নির্দেশ মতো ঠিক হলো উত্তম কুমার ডিকটেশন দিয়ে যাবেন আর হুবহু সেই কথাগুলি আমায় লিখে দিতে হবে। কোনো রকম অনুলিখন গোছের লেখা নয়, আমার নিজের ভাষায় একেবারেই নয়। তিনি যেমনভাবে বলে যাবেন ঠিক তেমনিভাবে। ব্যস্ত মানুষ উত্তম কুমারকে নিয়ে এই ধরনের একটা প্রচেষ্টাকে রূপ দিতে তাঁর কাজের ফাঁকে ফাঁকে যেদিন যখনই একটু সময় দিতে পারতেন তখনই আমায় সেখানে যেতে হতো। উনি বলে যেতেন, আমি নোট করতাম। যেদিনই বেশি ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন সেই দিনই এক সময় না এক সময় বলতেনই, তোরা কি বুড়ো বয়সে আমাকে লেখক বানাতে চাস? তারপরেই নিজের শিল্পী জীবনের নানান অভিজ্ঞতার কথা উনি বলে যেতেন, আমি লিখতাম। সেদিন সন্ধ্যায়ও আমি ময়রা স্ট্রিটে গিয়েছিলাম একই কারণে। যথারীতি উত্তমদা বুড়ো বয়সের প্রসঙ্গের কথা উত্থাপন করলেন আর হঠাৎই সেদিন বলে ফেললেন, আমার যাবার দিন ঘনিয়ে এসেছে। বললাম, কি যা তা বলছেন, এত তাড়াতাড়ি কোথায় যাবেন? ইন্ডাস্ট্রিকে এখনও আপনার অনেক কিছু দেবার আছে। অতঃপর উত্তম কুমার যা বললেন তা হুবহু আমি তার নিজের লেখা মশলা হিসেবে নোট করে নিয়েছি। সেদিনের সেই অংশ এইরকম, দিনের পর দিন ইন্ডাস্ট্রিতে এতই অগোলকের ভিড় বাড়ছে যে কিছু করার উপায় নেই। যার পরিচালক হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই তিনিই পরিচালক হয়ে যাচ্ছেন। যে গল্পে কোনো নাটক নেই তা নিয়েই চিত্রনাট্য হয়ে যাচ্ছে। যাকে দিয়ে যা হয় না তিনিই তা করে যাচ্ছেন। ফলে দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি বাংলা ছবির সামনে বড়ই দুর্দিন। আমার অভিনয় জীবনের শুরুতে তেমন কিছু পরিচালক পেয়েছিলাম, তেমন কিছু চিত্রনাট্যকারও পেয়েছিলাম যারা সফল ছবি তৈরির ক্ষেত্রে চিত্র ও নাটক এই দুয়ের মিলনে যে অত্যন্ত জরুরি সে বিষয়ে যথেষ্ট সচেতন থাকতেন। নৃপেন্দ্রকৃষ্ণ, বিনয় চাটুর্যে, নিতাই ভট্টাচার্য প্রমুখ চিত্রনাট্যকারের সঙ্গে যে কোনো পরিচালকের মিতালি তখন মন্ত্রশক্তির মতো কাজ করত। ছবি হিট করবে সেটা আগে থেকেই ধরে নেওয়া যেত। শিল্পীরাও সেখানে নিশ্চিন্ত মনে অভিনয় করে তৃপ্তি পেতেন। আজকাল উল্টো ব্যাপার, প্রগতি করে লাফালাফি হচ্ছে। ছবির নিজস্ব ভাষা বিষয়ে সবাই বিশারদ হয়ে পড়েছেন, কিন্তু সেই সঙ্গে ছবিতে একটা গল্প, একটা নাটক বলার ব্যাপার নিয়েও যে ভাবার আছে তা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছেন না। যে কোনো শিল্পকলার ক্রমবিকাশের ক্ষেত্রে এক্সপেরিমেন্টের নিশ্চয়ই প্রয়োজন, তাই বলে দিনের পর দিন তার অপপ্রয়োগ হবে সেখানেই আমার আপত্তি। দুঃখ হয় ভেবে, যে বাংলা ছবিকে নিয়ে একদা গর্ব করতাম, যে বোম্বাই একদা টালিগঞ্জের দিকে তাকিয়ে থাকতো, সেই টালিগঞ্জ আজ বোম্বাইয়ের চাইতে অনেক পেছিয়ে। অথচ একদা এই টালিগঞ্জের সাফল্যের প্রেরণা নিয়েই বোম্বাই ছকে বাঁধা ফর্মুলা থেকে সরে এসে পরীক্ষা নিরীক্ষামূলক ছবি করার দিকে ঝুঁকলেন এবং সফলও হলেন। প্রগতির পথ ধরে কমার্শিয়াল ছবি হতে পারে তেমন প্রমাণও আজ দিয়ে যেতে পারছেন বোম্বাইয়ের বেশ কিছু পরিচালক। ঋষিকেশ মুখার্জি, ভীমসেন, শ্যাম বেনেগাল, বাসু চ্যাটার্জি, বাসু ভট্টাচার্য, গুলজার প্রমুখ পরিচালকের ছবিগুলো দেখেও কি টালিগঞ্জের চৈতন্যোদয় হয় না? সেদিন ওই পর্যন্ত ডিটেকশন দিয়েছেন। আর একদিনের সাক্ষাৎকারে আরেকটি অংশ এইরূপ, বাংলাদেশের দর্শক বড় সহৃদয়। আমি নিজে জানি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার প্রিয় দর্শকদের আমি দিনের পর দিন ঠকিয়ে চলেছি। কথা আমি মাঝে মাঝেই ভাবি, কিন্তু আমাকে নিয়ে যারা ছবি করেন সেই সমস্ত পরিচালক প্রযোজকেরা সে কথা মোটেই ভাবেন না। এই বয়সেও তাই আজ আমাকে তেমন নায়িকাদের সঙ্গে প্রেমের অভিনয় করতে হয় যারা আমার মেয়ের বয়সী। অগ্নিপরীক্ষা, সাগরিকা, সাবমোচন, হারানো সুরের বয়সটা যে আজ আমার নেই, এই সহজ সরল কথাটা কিছুকাল আগে পর্যন্ত আমি এই ইন্ডাস্ট্রির চিত্র নির্মাতাদের বোঝাতে পারিনি। কিছুকাল ধরে আবার একটা জিনিস লক্ষ্য করেছি, বিশেষত স্ত্রী, নিশিপদ্ম, সন্ন্যাসী রাজা প্রভৃতি ছবিগুলির সাফল্যের পর আমার হাতে মদের গ্লাস ধরিয়ে দিয়ে একটু কোমর দুলিয়ে খ্যামটা নাচ নাচার দৃশ্য রাখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এই জন্যই নাকি হাউসে হাউসে হাউসফুলের নিয়ন লাইটগুলো জ্বলতে থাকে। কিন্তু শিল্পী হিসেবে আমি যে কোন জ্বালায় জ্বলছি বিজ্ঞ পরিচালক প্রযোজকরা কেউই তা ভেবে দেখার চেষ্টা করেন না। মনের মতো ক্যারেক্টার রোলে আজ পর্যন্ত কেউ আমায় এক্সপ্লয়েট করার কথা ভাববেন না। সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আর একদিন বললেন, মাঝে মাঝে নিজেই যখন নিজেকে প্রশ্ন করি কি পেলাম শিল্পী জীবনে,
পাওয়া না পাওয়ার মধ্যে তখন না পাওয়ার পাল্লাটাই বেশি ভারী হয়ে পড়ে। যদিও একথা ঠিক, কেরিয়ারের শুরুতে নানা রকমের বাধা বিপত্তির মধ্যে নানা রকমের লাঞ্ছনা গঞ্জনার মুখোমুখি দাঁড়িয়ে শুধুমাত্র সহ্য শক্তিকে সম্বল করে শেষে একদিন সাফল্যের স্বাদ পেয়েছি। এও ঠিক, আজ খাওয়া পড়ার অভাব নেই আমার। নাম ডাক যশ অর্থ প্রভাব প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এসবই কি একজন শিল্পীর পরম পাওয়া? এই পর্যন্ত বলেই সেদিন উত্তম কুমার আর কিছু ডিটেকশন দিতে পারলেন না। বললেন, বড় ক্লান্ত বোধ করছি, শরীরটা ভালো যাচ্ছে না। অন্য একদিনে আর একটা ডেট দিলেন, কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। নির্ধারিত ওই ডেটটাই ওই দিন উত্তমদা আর আমাদের কাছে এলেন না। ছিল অশুভ 24শে জুলাই। ডিটেকশনও দিলেন না। পরদিন সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এলো। খবরের কাগজে যখন দেখলাম তুমি নেই, ওই মুহূর্তে উত্তমদা আমার পা থেকে মাটি সরে গেল। ভবানীপুরের ভোরের সকাল, ময়রা স্ট্রিটের রাত, একটা ম্যাসেঞ্জর বোম্বে কিংবা দার্জিলিং অথবা কলকাতার কাছে ডায়মন্ড হারবারের সমুদ্র সৈকতের কিছু স্মৃতি আটলান্টিক মহাসাগরের অশান্ত ঢেউয়ের মতোই আছড়ে পড়তে লাগলো আমার স্মৃতিপটে। দুঃখ পেও না উত্তমদা, এই মুহূর্তে তোমাকে আমার বড় নিষ্ঠুর বলে মনে হয়েছিল। না বলে না কয়ে এমনিভাবে ফাঁকি দিয়ে তোমার দুর্ভাগ্যের জীবনসঙ্গিনী সুপ্রিয়া দেবীর হাত দিয়ে আমার হাতে 200 টাকা ধরিয়ে দিয়ে চলে যাওয়া উচিত ছিল না তোমার? ইতিপূর্বেও তুমি আমায় অনেক অনেক দিয়েছ, কিন্তু সেই 22শে জুলাইয়ে আমার সঙ্গে কেন এমনতর রসিকতা করে চলে গেলে? রসিক মনের মানুষ ছেলে তুমি, তা আমি জানি। তোমাকে বোঝার মতো মন দৃষ্টিশক্তি কারোরই ছিল না, তাও জানি। তাই তোমার জীবদ্দশায় তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎকারে আনন্দলোক পত্রিকায় যা প্রকাশিত হয়েছিল, বলেছিলে জীবনে কিছুই পেলাম না, না শিল্পী জীবনে না ব্যক্তি জীবনে। অমৃত কুম্ভের সন্ধানে আজও ঘুরে মরছি। আমি জানি উত্তমদা, ইহলোকে অমৃত কুম্ভের স্বাদ না পেলেও পরলোকে গিয়ে তুমি সেই অমৃত কুম্ভের স্বাদ নিশ্চয়ই পেয়ে গেছো। ইহলোক বড় নিষ্ঠুর, ইহলোকের এই পৃথিবীটাও বড় নিষ্ঠুর। তোমারই কথা যা একদিন একান্তে আমায় বলেছিলে, তখন তুমি জন্মান্তরবাদের ওপর নানা বইপত্র পড়তে। আমি অবাক হতাম। মহাবিশ্বের কোন আকাশে আজ তুমি আছো উত্তমদা আমি জানি না। ইহলোক নিষ্ঠুর ছিল, পরলোকে নিশ্চয়ই তুমি কোনো নিষ্ঠুরতা দেখা পাবে না, নিজ গুণে, নিজের ইহজন্মের কর্মগুণে। নইলে জীবদ্দশায় তোমার আকাঙ্ক্ষিত শিল্পী সংসদের 2 পৃথিবী ছবি এমন হিট করবে, তোমার মরণোত্তরকালেও তুমি জানছো কি? পৃথিবীটা তো ঘুরছে নিরন্তর। 2 পৃথিবীর পরেও আর একটা 3য় পৃথিবীর অপেক্ষায় আছি, যেখানে আবার তোমায় পাবো। সেই অপেক্ষায় আছি। 3য় পৃথিবীতে হয়তো গৌরী দেবী থাকবে না, বেনুদি থাকবে না, কলিযুগ থাকবে না, সত্য দাপরের ত্রেতাও না। আর এক নতুন পৃথিবীতে তুমি থাকবে, এই বিশ্বাস নিয়েই আজ আমি এই পথ হাঁটিতেছি পৃথিবীর পথে।